সুবোধের দাদামশাই বিপিনবাবু খুব ধনী লোক। তিনি আর মাসখানেকের বেশি নাকি বাঁচবেন না। কাজেই বিপিনবাবু স্থির করেছেন আসছে সোমবার তিনি উইল করে দুই নাতিকে সমস্ত সম্পত্তি দিয়ে যাবেন। ইতিমধ্যে গেল কাল রাত্রে বিপিনবাবুর লোহার সিন্দুক থেকে এক সুট মুক্তার গহনা অদৃশ্য হয়েছে। তা তিনি সন্দেহ করছেন সুবোধকে। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। গল্প ডালিয়ার অপমৃত্যু। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। পাঠ সন্দীপ দে। বিমলের বাড়ির ছাদের উপরে ছোটখাটো একটা ফুলের বাগান ছিল। সেখানে বছরের নানা সময় জুঁই, চামেলি, বেল, হাসমোহানা, গন্ধরাজ, গোলাপ প্রভৃতি তো ফুটতই। তার উপরে ছোট বড় কাঠের বাক্সে ও টবেও দেখা যেত নানা জাতের মরশুমি ফুলের রঙের বাহার। সেদিন সকালে বিমল বসে বসে কতগুলো চারা গাছের গোড়ায় সার দিচ্ছে। এমন সময় কুমারের আবির্ভাব। মুখ তুলে বন্ধুর দিকে তাকিয়ে বিমল বললে, কুমার, তোমাকে যেমন শুকনো দেখাচ্ছে কেন? কুমার বললে, আমার এক বন্ধু বড় বিপদে পড়েছে, তারই কথা ভাবছি। বন্ধুটি কে আর বিপদই বা কি? তাকে তুমি চেনো, সুবোধ রায়, কলেজে আমার সহপাঠী ছিল। চুরির দায় পড়েছে। চুরি? হ্যাঁ, কিন্তু চুরি সে করেনি। বিমল উঠে দাঁড়িয়ে বললে, ব্যাপারটা চিত্তাকর্ষক বলে বোধ হচ্ছে। চলো চলো, ঘরের ভেতরে চলো। দুজনে ছাদের পাশের ঘরের ভেতরে গিয়ে বসল। রামহরিকে চা তৈরি করতে বলে বিমল ফিরে বলল, আচ্ছা ভাই, নাও এখন তোমার বন্ধুর বিপদের কথা বলো। কুমার বললে, তাহলে গোড়া থেকেই শোনো। সুবোধের দাদামশাই বিপিনবাবু খুব ধনী লোক, কিন্তু তার ছেলে নেই, আছেন কেবল 2 মেয়ে। বড় মেয়ের এক ছেলে, নাম অনন্ত বসু, আর সুবোধের মা হচ্ছেন ছোট মেয়ে। অনন্ত আর সুবোধ দাদামশাইয়ের কাছেই থাকে, কারণ তারাই তার বিষয়ের উত্তরাধিকারী। বিপিনবাবু অনেকদিন থেকেই উদরী রোগে ভুগছেন। তা সম্প্রতি ডাক্তাররা জবাব দিয়ে বলে গেছেন তিনি আর মাসখানেকের বেশি নাকি বাঁচবেন না। কাজেই বিপিনবাবু স্থির করেছেন আসছে সোমবার তিনি উইল করে 2 নাতিকে সমস্ত সম্পত্তি দিয়ে যাবেন। ইতিমধ্যে গেল কাল রাত্রে বিপিনবাবুর লোহার সিন্দুক থেকে এক সুট মুক্তার গহনা অদৃশ্য হয়েছে। গহনাগুলো ছিল বিপিনবাবুর স্বর্গীয় স্ত্রীর, অর্থাৎ সুবোধের দিদিমার। তা তাদের দাম হবে নাকি 25,000 টাকা। ইন্সপেক্টর সদানন্দবাবুকে তো তুমি চেনো, তা এই মামলার ভার পড়েছে তাঁরই ওপরে। তা তিনি সন্দেহ করছেন সুবোধকে। বিমল জিজ্ঞাসা করলে, সন্দেহের কারণ? প্রথমত, গেলকাল বিপিনবাবুর রোগসজ্জার পাশে বসে রাত কাটিয়েছে ওই সুবোধই, আর সিন্ধুকের চাবি যে তার দাদামশাইয়ের মাথার বালিশের নিচে ছিল এ কথা সে জানত। দ্বিতীয়ত, আজ সকালে লোহার সিন্ধুকের তলায় সুবোধের দেরাজ আর টেবিলের চাবি পাওয়া গেছে। পুলিশের মতে এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। তার লোহার সিন্ধুক কি বিপিনবাবুর শয়নগৃহেই থাকতো? না, অন্য ঘরে। তোমার বন্ধু যখন সম্পত্তির অর্ধেক অংশ পাবে, তখন উইল হবার ঠিক আগেই বোকার মতো এমন চুরি করবে কেন? পুলিশ একটা উদ্দেশ্য আবিষ্কার করেছে। সুবোধ শেয়ার মার্কেটে গিয়ে স্পেকুলেশন করত। তা ওই কাজে লোকসান হওয়াতে তার 20,000 টাকা দেনা হয়ে গেছে। পুলিশের মতে সুবোধ চুরি করে ওই দেনা শুধতে চায়। তা বিপিনবাবু নিজে কি বলেন? তিনি রেগে একেবারে আগুন হয়ে উঠেছেন। সুবোধ যে তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। হ্যাঁ, তাহলে বিপিনবাবুর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে তাহলে সুবোধের মাস্তুতো ভাই অনন্ত। তাছাড়া আর কি? সুবোধের সঙ্গে অনন্তর বেশ বনিবনাও আছে। হ্যাঁ, সুবোধের এই বিপদে অনন্ত অত্যন্ত কাতর হয়ে পড়েছে। এমনকি আমার সামনেই সে কেঁদে ফেলল। লোহার সিন্ধুকের ভেতর কেবল কি ওই 100 মুক্তোর গহনাই ছিল? না, ছিল আরো অনেক কিছুই,
কিন্তু চোর কেবল ওই মুক্তার গহনাগুলি সরিয়েছে। এই জন্যই তো পুলিশ সন্দেহ করছে যে এ চোর বাইরে থেকে আসেনি। বিমল উঠে দাঁড়িয়ে বললে, দেখো কুমার, গোয়েন্দাগিরি করা আমার কাজ নয়। তোমার বন্ধুকে বাঁচাতে পারবো বলেও মনে হচ্ছে না। তবু চলো একবার বিপিনবাবুর বাড়িটা ঘুরে আসা যাক। বিমল ও কুমার বিপিনবাবুর বাড়ির সামনে গিয়ে দেখে দেউড়িতে দুজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। বাড়ির ভিতরে ঢুকে কুমার একজন চাকরকে জিজ্ঞাসা করলে, সুবোধবাবু কোথায়? সে বললে, বড়দাদাবাবুর বসবার ঘরে। কুমার বললে, অনন্তবাবুর বৈঠকখানায়। এসো বিমল। উঠোনের পাশে সুদীর্ঘ দালান পার হয়ে কুমারের সঙ্গে বিমল একটি বড় ঘরে গিয়ে ঢুকে দেখলে সেখানে 4 জন লোক বসে আছে। পুলিশ ইন্সপেক্টর সদানন্দবাবু, তাঁর একজন সহকারী অনন্ত ও সুবোধ। বিমলকে দেখেই সদানন্দবাবু বলে উঠলেন, এ কি আপনি এখানে? অ্যাডভেঞ্চারের খোঁজে বুঝি? বিমল হেসে বললে, যেসব বঙ্গবীর ঘরের কোণে কি চৌকির তলায় অ্যাডভেঞ্চার খোঁজে, আমি তাদের দলে নই। সুবোধবাবুকে অল্প স্বল্প চিনি, কুমারের মুখে তার বিপদের কথা শুনে দেখা করতে এলুম। সুবোধ এতক্ষণ পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসেছিল, এখন মৃদুস্বরে বললে, বিমলবাবু, চোর অপবাদ হওয়ার চেয়ে আমার মৃত্যু হওয়া ভালো ছিল। আমি নির্দোষ। অনন্ত ছলছল চোখে বলল, সুবোধ আমার ভাই, সে কখনো চোর হতে পারে না। সদানন্দবাবুর সামনের টেবিলের উপরে রুমালের খুঁটে বাঁধা কতগুলো চাবি শুদ্ধ রিংয়ের দিকে বিমলের চোখ পড়ল। সে বললে, ওই চাবিগুলো কি লোহার সিন্ধুকের তলা পাওয়া গেছে? সদানন্দবাবু বললেন, হ্যাঁ। বিমল চাবি বাঁধা রুমালখানা তুলে নিয়ে খানিকক্ষণ পরীক্ষা করলে। দেখলে রুমালের এক কোণে রেশমি সুতোয় একটি এস অক্ষর বোনা রয়েছে। জিজ্ঞাসা করলে, সুবোধবাবু, এই রুমালের চাবি আপনার? ম্লান মুখে সুবোধ বললে, হ্যাঁ, আজ 2 দিন ওই রুমাল আর চাবি আমি খুঁজে পাচ্ছি না। বিমল বললে, সদানন্দবাবু, আপনারা আর কোনো সূত্র পেয়েছেন? এইমাত্র ওই বাগানের ভিতরে একটি মুক্ত বসানো আংটি কুড়িয়ে পেয়েছি। মুক্তার আংটি? দেখি। সদানন্দবাবু আংটিটি বিমলের হাতে দিয়ে বললেন, এই আংটিটাও চোরাইমালের সঙ্গেই ছিল। চোরের অগোচরে কি করে পড়ে গিয়েছে। ঘরের কোলেই দেখা যাচ্ছে ছোট্ট একটি বাগান। আংটি থেকে মুখ তুলে বিমল সেই দিকে তাকিয়ে দেখলে। খানিকক্ষণ পরে বললে, দেখছি বাগানে যেতে গেলে এই ঘরের ভেতর দিয়ে যেতে হয়। চোরও তাহলে এই ঘর দিয়েই বাগানে গিয়েছিল। অনন্ত বললে, অসম্ভব, কাল রাতে আমি নিজের হাতে এই ঘর বন্ধ করে শুতে গিয়েছি। বিমল সে কথার কোনো জবাব না দিয়ে বললে, আচ্ছা সুবোধবাবু, আপনি কি এসেন্স ভালোবাসেন? তার এই অর্থহীন অসংলগ্ন প্রশ্ন শুনে একটু বিস্মিত স্বরে সুবোধ বললে, জীবনে আমি কখনো এসেন্স ব্যবহারই করিনি। এসেন্স ভালোবাসেন আমার দাদা। অনন্তবাবু? অনন্ত বললে, আগে হ্যাঁ। বেশ বেশ, তা কোন গন্ধ আপনি বেশি পছন্দ করেন? বকুল। কিন্তু কি আশ্চর্য, আপনি হঠাৎ এসেন্সের কথা তুলছেন কেন? মনে হলো তাই জিজ্ঞাসা করলাম। আসুন সদানন্দবাবু, এসো কুমার, আমরা একবার বাগানটাও ঘুরে আসি। বাগানটি আকারে 3 কাঠার বেশি হবে না। নানান গাছে নানান রকম ফুল ফুটে রয়েছে। একটি ছোট্ট কৃত্রিম পাহাড় ও ঝর্ণাও রয়েছে। চারিদিকে মৌমাছি আর প্রজাপতিরা ব্যস্তভাবে আনাগোনা করছে। এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে বিমল বললে, বাগানটিকে খুব যত্ন করা হয় দেখছি। অনন্ত বললে, আগে হ্যাঁ, এই এক শখ নিয়েই আমার সারাদিন কেটে যায়। এ বাগান একা আমিই তৈরি করেছি। এখান থেকে কেউ একটি ফুল ছিঁড়লেও আমার সহ্য হয় না। আমার অগোচরে পাছে কেউ এই বাগানে ঢোকে, সেই ভয়েই বাগানে ঢোকবার দরজা করেছি আমার এই বৈঠকখানার ভিতরে। এক জায়গায় অনেকগুলো ডালিয়া গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়ায় দুলছিল। বিমল খানিকক্ষণ তাদের কাছে দাঁড়িয়ে থেকে বললে, বাহ, চমৎকার ফুল ফুটেছে তো। অনন্ত গর্বিত স্বরে বললে, ফুটবে না? প্রত্যেক গাছটিকে যে আমি যত্ন করি।
একটি গাছের দিকে উঙ্গুলি নির্দেশ করে বিমল বললে, কিন্তু এত যত্নেও যে গাছটি কেমন নেতিয়ে পড়েছে কেন? অনন্ত বললে, বোধহয় শিকড়ে পোকা টোকা ধরেছে। সদানন্দবাবু বিরক্ত কণ্ঠে বললেন, এই কি ফুল গাছ নিয়ে মাথা ঘামাবার সময়? আপনারা পাগল হলেন নাকি? বিমল হাসতে হাসতে বললে, সদানন্দবাবু, আপনারা বড় বড় মামলা করেন, বড় বড় প্রমাণ দেখেন, বড় বড় বিষয় নিয়ে মাথা ঘামান, কিন্তু ছোট ছোট ব্যাপারকে একেবারে এতটা ঘৃণা করবেন না। গাছের শিকড়ে পোকা ধরাটা সবসময় খুব তুচ্ছ বিষয় না হতেও পারে। এই বলেই সে এক টানে সে নেতিয়ে পড়া ডালিয়া গাছটা মাটি থেকে উপড়ে তুলে ফেললে। অনন্ত হাঁ হাঁ করে বলে উঠল, চি 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 চি, কি করলেন? বিমল আচম্বিতে সেখানে বসে পড়ে যেখানে গাছটা ছিল সেখানকার মাটির ভিতর হাত ঢুকিয়ে দিয়ে ছোট্ট একটা ক্যাশ বাক্স টেনে বার করলে। কুমার সবিস্ময়ে বলে উঠল, ও কি কাণ্ড! বিমল সহর্ষে বললে, গাছের গোড়ায় ক্যাশ বাক্স আর বাক্সের ভিতরে মুক্তার গহনা। সদানন্দবাবু, এখনই আপনি অনন্তবাবুকে অনায়াসেই হাত কড়ি পরিয়ে থানায় চালান দিতে পারেন। সদানন্দবাবু বললেন, কেমন করে আপনি এত সহজে চোখ ধরলেন? বিমল বললে, ব্যাপারটা খুব সহজ বলেই গোড়া থেকেই আমার সন্দেহ হয়েছিল অনন্তর উপরে। সুবোধবাবু যদি তাঁর দাদামশার সম্পত্তি থেকে বঞ্চিত হন তাহলে কার লাভ? অনন্তর। তাই বিপিনবাবু যেই উইল করতে চাইলেন অমনি সুবোধবাবুকে চোর বানানো হলো। সুবোধবাবুর নাম লেখা রুমালে বাঁধা চাবির গোছা পাওয়া গেল লোহার সিন্ধুকের তলায়। দুদিন পরে যে তার মৃত্যুন্মুখ মাতামহের অর্ধেক সম্পত্তির মালিক হবে, সে যে এমন বোকা বা পাগলের মতো চুরি করে নিজের সর্বনাশ করবে, এ কথা স্বপ্নেও ভাবা যায় না। সদানন্দবাবু, ওই রুমালে যে বকুলের এসেন্সের মৃদু গন্ধ ছিল, এই সামান্য বিষয়টা আপনি এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু আমি এটাকে আমার কাজে লাগিয়েছি। এই জন্যই যখন শুনলুম যে সুবোধবাবু এসেন্স ব্যবহার করেন না আর অনন্ত বকুলের এসেন্স ভালোবাসে, তখনই বুঝলুম এই চাবিশুদ্ধ রুমালখানা চুরি করে চোর তার যে পকেটে রেখেছিল সেখানে তার নিজের এসেন্স মাখানো রুমালও ছিল। এই সামান্য প্রমাণেই জানতে পারলুম যে সুবোধবাবু নিরপরাধ। আপনার মুখে শুনলুম বাগানে চোরাই মুক্তার আংটি পাওয়া গেছে। অনন্তর মুখে শুনলুম এই বাগান তার নিজের, আর ঘটনার সময় বাগানে যাবার পথ ছিল বন্ধ, অর্থাৎ সে ভিন্ন আর কেউ সেখানে আসতে পারত না। তখনই মনে প্রশ্ন জাগল, তবে এ বাগানে চোরাই মাল পাওয়া গেল কেমন করে? নিশ্চয়ই সে চোরাই মাল নিয়ে বাগানে এসেছিল, আর সেই সময় কোনো গতিকে আংটিটা পড়ে গিয়েছিল। বাগানে চোরাই মাল নিয়ে আসবার কারণটা তাহলে কি? চোর নিশ্চয়ই মাল লুকোবার জন্য ওখানে গিয়েছিল। তার পরের প্রশ্ন হলো, মালগুলো কোথায় লুকানো হয়েছে? আমি লক্ষ্য করে দেখলুম বাগানের সব ফুলের গাছই সতেজ আর সজীব, কেবল একটি পরিপুষ্ট ডালিয়া গাছ অসম্ভব রকম নেতিয়ে পড়েছে। তখনই আমার মন বললে যে গাছের গোড়ায় কোনো সন্দেহজনক গলদ আছে। অনন্ত বুদ্ধি খাটিয়েছিল যথেষ্ট। সে ভেবেছিল ডালিয়া গাছের গোড়া খুঁড়ে চোরাইমাল পুঁতে রাখলে কেউ আর সন্ধান পাবে না, কিন্তু শিকড়ে চোট লেগে গাছটি যে মরো হবে আর তাই দেখে যে কারুর মনে সন্দেহ হবে, এতটা সে আন্দাজ করতে পারেনি। হায় হায় সদানন্দবাবু, চোরের পাল্লায় পড়ে এমন সুন্দর একটি ডালিয়া গাছ যে অপঘাতে মারা পড়ল, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। কেননা ফুলকে আমি অত্যন্ত ভালোবাসি। চলো কুমার, আর আমাদের এখানে থাকবার দরকার নেই। বিমল ও কুমার বিদায় নিয়ে চলে গেল। সদানন্দবাবু চমৎকৃত কণ্ঠে বললেন, আশ্চর্য লোক এই বিমলবাবু। জুলিয়াস সিজারের মতো উনি অনায়াসে বলতে পারেন ভেনি ভিডি ভিসি। আমি এলুম, আমি দেখলুম, আমি জয় করলুম, যেন তাক লাগিয়ে দিয়ে গেল। হে, নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।